এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? এখানে সাহসের কি হলো? কি হলো মানে? আমি তোমার সিনিয়র, আর তুমি জুনিয়র হয়ে এভাবে আমাকে ডিরেক্টলি প্রপোজ করছো? কারণ আমি আপনাকে পছন্দ করি, সেই প্রথম থেকেই। আরো আগেই বলতাম, কিন্তু সুযোগও পাইনি। আর কোথাও কি লেখা আছে যে সিনিয়রকে প্রপোজ করা যাবে না? আমি এত কিছু শুনতে চাই না। তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি যাব না। আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করুন। আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব না, আর খবরদার কখনো এসব বলবে না। এখন যাও, ক্লাসে যাও। বললাম তো যাব না, আগে অ্যাকসেপ্ট করুন। এই মেয়ে, তুমি কি একবারের কথা বুঝো না? কানের নিচে একটা দিলে মাথা থেকে সব ভূত নেমে যাবে। নীলা এবার ঠোঁট ফুলিয়ে আমার দিকে তাকালো, চোখে একরাশ জেদ, অথচ সে জেদের মাঝেও কেমন একটা মায়া লুকিয়ে আছে। মনে হচ্ছিল মেয়েটা ভয় পেয়েছে ঠিকই, কিন্তু তবুও পিছিয়ে যাওয়ার মানুষ না। মারবেন? মারুন, তাও আমি আজ উত্তর নিয়েই যাব। আমি বিরক্ত হয়ে চারপাশে তাকালাম। ভার্সিটির করিডোরে তখন স্টুডেন্টদের আনাগোনা কমে এসেছে, তবুও ভয় হচ্ছিল যদি কেউ দেখে ফেলে। একটা জুনিয়র মেয়ে সিনিয়র ছেলেকে আটকে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ছড়িয়ে পড়তে সময় লাগবে না। তোমার কি মাথা খারাপ? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? ভাবুক, মানুষ তো কথা বলবেই। তাই বলে কি নিজের মনের কথা বলাও বন্ধ করে দিব? তুমি বুঝতে চাইছো না কেন? এসব আমার ভালো লাগে না। নীলা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সত্যি ভালো লাগে না, নাকি ভয় পান? আমি ভ্রুকুচকে তাকালাম। কিসের ভয়? এই যে একটা মেয়ে আপনাকে এতটা গুরুত্ব দেয়, আপনার জন্য অপেক্ষা করে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে, এসবের ভয়। আমি হেসে ফেললাম বিরক্তিতে। সিনেমা কম দেখো, বাস্তবতা এত সহজ না। আমি তো সহজও বলিনি, কিন্তু একটা কথা জানেন, মানুষ যখন সত্যি কাউকে পছন্দ করে, তখন তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস সবার থাকে না। আমার আছে, এই জন্যই বলেছি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মেয়েটার কথাগুলো অদ্ভুতভাবে মাথার ভেতর ঘুরছিল। প্রথম দিন থেকে লক্ষ্য করছি মেয়েটা অন্যদের মতো না। ক্লাস শেষ করে করিডোরে দাঁড়িয়ে থাকতো, আমি পাশ দিয়ে গেলে চুপচাপ তাকিয়ে থাকতো। কখনো বিরক্ত করেনি, কখনো সীমা ছাড়ায়নি, কিন্তু আজ হঠাৎ এভাবে সামনে এসে দাঁড়াবে সেটা ভাবিনি। দেখো নীলা, এসব ইনফ্যাচুয়েশন, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। নীলা সাথে সাথে মাথা নাড়ল। না, ঠিক হবে না। এত শিওর কিভাবে? কারণ আপনাকে দেখলে আমার দিন ভালো হয়ে যায়। আপনি ক্যাম্পাসে না আসলে অদ্ভুত লাগে, অন্য কারোর সাথে এত কথা বলতে ইচ্ছে করে না। এটা যদি কয়েকদিনের ভালো লাগা হতো, তাহলে এতদিনে শেষ হয়ে যেত। আমি এবার একটু অস্বস্তিতে পড়ে গেলাম। মেয়েটা খুব স্বাভাবিকভাবেই এমন কথা বলছে যেন এগুলো পৃথিবীর সবচেয়ে সহজ স্বীকারোক্তি। তোমার বয়স কম, এখন এসব আবেগ বেশি কাজ করে। আর আপনার বয়স বেশি বলে কি আবেগ কাজ করে না? নীলা, আচ্ছা, একটা কথা বলেন তো, আমি যদি আপনার ব্যাচমেট হতাম, তাহলে কি তখনও এভাবে এড়িয়ে যেতেন? আমি থেমে গেলাম। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না। আমার চুপ থাকা দেখে নীলা একটু এগিয়ে এলো। দেখেছেন, উত্তর দিতে পারছেন না। তুমি খুব বেশি কথা বলো। নীলা হেসে ফেলল। আপনার সামনে আসলেই বেশি কথা বলতে ইচ্ছে করে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই মেয়ের সাথে তর্কে জেতা সম্ভব না। এক একটা কথার উত্তর এমনভাবে দেয় যে রাগ করতে গেলেও কেমন জানি হাসি পাই। আচ্ছা, এখন যাও, আমার ক্লাস আছে। উত্তর? কি উত্তর? প্রপোজালের। আমি বিরক্ত মুখে বললাম, না। নীলা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, ঠিক আছে। আমি অবাক হলাম, এত সহজে মেনে নিল। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটা ব্যাগ থেকে একটা ডেরি মিল্ক বের করে আমার হাতে ধরিয়ে দিল। এটা রাখুন। এটা কেন? আজ আমার জীবনের স্পেশাল দিন। স্পেশাল কেন? কারণ আজ প্রথমবার সাহস করে ভালোবাসার মানুষটাকে নিজের মনের কথা বলতে পেরেছি। কথাটা বলেই মেয়েটা ঘুরে হাঁটতে শুরু করলো। কয়েক কদম যাওয়ার পর আবার থেমে পিছনে তাকালো। আর হ্যাঁ, আপনি না বললেও সমস্যা নেই, আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না। বলেই দৌড়ে চলে গেল।
আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, হাতে ছোট্ট একটা ডেইরি মিল্ক। আর মাথার ভেতর বারবার ঘুরছে মেয়েটার শেষ কথাটা, আমি কিন্তু এত সহজে হাল ছাড়ব না। অদ্ভুত একটা মেয়ে, এভাবে কেউ কখনো আমাকে প্রপোজ করেনি, এবং আমি সবসময় নিজেকে এসব থেকে দূরে রেখেছি। ভার্সিটি লাইফ মানেই আমার কাছে ছিল ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা আর নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা। সম্পর্ক, প্রেম এসবকে সবসময় ঝামেলা মনে হতো, কিন্তু এই মেয়েটা যেন হুট করেই সব কিছু উলটপালট করে দিতে চাইছে। আমি দীর্ঘ শ্বাস ফেলে চকলেটটা ব্যাগে ঢুকিয়ে ক্লাসে চলে গেলাম। তবে পুরো ক্লাস জুড়েই মন অদ্ভুতভাবে অস্থির ছিল। স্যারের কথা কানে ঢুকছে, আবার বেরিয়েও যাচ্ছে। মাঝে মাঝেই চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার মুখটা। মারবেন? মারুন, তাও আমি আজ উত্তর নিয়েই যাব। পাগল একটা। ক্লাস শেষ করে বের হতেই বন্ধু রাফি এসে পাশে দাঁড়ালো। রে, এত চুপচাপ কেন? কিছু না। রাফি সন্দেহের চোখে তাকালো। তোর মুখ দেখলেই বুঝি কিছু একটা হয়েছে। আমি কিছু বললাম না। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ল নিচের দিকে। ক্যান্টিনের সামনে কয়েকটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে নীলা। দূর থেকে হাত নেড়ে কি যেন বলছে, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়েই থেমে গেল। আর পরের মুহূর্তেই ঠোঁটের কোণে সেই পরিচিত হাসি। মেয়েটা তার বান্ধবীদের কিছু একটা বলতেই সবাই একসাথে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটা বাড়ালাম। রাফি পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ও, ঘটনা তাহলে এখানে? আমি বিরক্ত হয়ে তাকালাম। কি ঘটনা? ওই জুনিয়র মেয়েটা না, কিছুদিন ধরেই দেখছি তোর আশেপাশে ঘোরাঘুরি করে। আজে বাজে কথা বলবি না। আজে বাজে না, সত্যি বলছি, মেয়েটা কিন্তু সুন্দর। আমি কড়া গলায় বললাম, সুন্দর হলেই কি, জুনিয়র একটা মেয়ে, মাথায় একটু কম আছে মনে হয়। আমার কথা শুনে রাফি হেসে ফেলল। ভাই, যেই মেয়ে সবার সামনে একটা সিনিয়রকে প্রপোজ করতে পারে তার মাথা কম না, বরং সাহস বেশি। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু সেদিনের পর থেকে অদ্ভুতভাবে নীলাকে প্রায়ই চোখে পড়তে লাগলো। লাইব্রেরিতে গেলে কয়েক টেবিল দূরে বসে থাকে, ক্যান্টিনে গেলে আশেপাশেই কোথাও থাকে। করিডোর দিয়ে হাঁটতে লাগলে হঠাৎ সামনে এসে পড়ে। তবে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো মেয়েটা কখনো বিরক্ত করে না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে আর হাসে, যেন আমাকে অস্বস্তিতে ফেলাটাই তার শখ। একদিন দুপুরে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ সামনে কেউ একটা জুসের বোতল রেখে বসলো। তাকিয়ে দেখি নীলা। আমি বিরক্ত হয়ে বললাম, তুমি? নীলা স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি। তোমার কোনো কাজকর্ম নেই? আছে তো, ক্লাস করি, পড়াশোনা করি, আর একজন রাগী সিনিয়রকে পটানোর চেষ্টা করি। আমি কাশতে কাশতে প্রায় চা ফেলে দিলাম। তুমি কি সবসময় এসব বলো? না, শুধু আপনার সামনে বলি। আমি চারপাশে তাকিয়ে নিচু গলায় বললাম, আস্তে কথা বলো। নীলা মুচকি হেসে একটু সামনে ঝুঁকে এলো। ভয় পান এত? ভয় না, বিরক্ত লাগে। তাহলে চলে যান না, এখনো তো বসে আছেন। আমি থেমে গেলাম। মেয়েটা ঠিকই বলেছে, সত্যি যদি এত বিরক্ত লাগতো তাহলে আমি উঠে চলে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না কেন? হয়তো কোথাও না কোথাও মেয়েটার উপস্থিতি খারাপ লাগছে না। নীলা হঠাৎ আমার দিকে একটা চিপসের প্যাকেট এগিয়ে দিল। নিন। লাগবে না। আহারে, এত রাগ নিয়ে মানুষ বাঁচে কিভাবে? তোমার সমস্যা কি বলো তো? নীলা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, সমস্যা একটাই, আপনাকে খুব বেশি ভালো লাগে। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কেন জানি না, এবার আর বিরক্ত লাগলো না, বরং বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি দ্রুত অন্যদিকে তাকালাম। নীলা সেটা দেখেই হেসে ফেলল। এই প্রথম আপনার চেহারায় লজ্জা দেখলাম। একদম বাজে কথা বলবে না। আচ্ছা, বলবো না, তবে একটা কথা বলি। কি? নীলা ধীরে ধীরে বলল, একদিন না একদিন আপনি ঠিকই আমার প্রেমে পড়বেন। আমি হেসে ফেললাম। অসম্ভব। নীলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, দেখি না অসম্ভব কতদিন থাকে। নীলার কথাটা শুনে আমি হালকা হেসে মাথা নাড়লাম।
মেয়েটার আত্মবিশ্বাস দেখে মাঝে মাঝে সত্যি অবাক হতে হয়, যেন পৃথিবীর কোনো কিছুই তাকে দমাতে পারে না। তোমার আত্মবিশ্বাস একটু বেশিই, নীলা সাথে সাথে উত্তর দিল। কারণ আমার পছন্দ একটু বেশি ভালো। আমি বিরক্ত মুখ করার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি ঠোঁটের কোণে হাসি চলে এলো। সেটা বুঝতে পেরে দ্রুত মুখ ঘুরিয়ে নিলাম। নীলা সেটা দেখেই মুচকি হেসে বলল, এই যে আবার হাসলেন। তোমার ভুল ধারণা। আচ্ছা ঠিক আছে, আপনি কখনো হাসেন না, রাগও করেন না, কিছুই করেন না। আপনি তো আসলে রোবট। অনেক হয়েছে, এখন ওঠো, আমার কাজ আছে। নীলা চেয়ার ছেড়ে উঠল ঠিকই, তবে যাওয়ার আগে টেবিলের ওপর একটা ছোট্ট কাগজ রেখে দিল। আমি ভ্রুকুচকে বললাম, এটা কি? বাসায় গিয়ে দেখবেন। আমি কিছু বলার আগেই নীলা হেঁটে চলে গেল। যাওয়ার সময়ও একবার পেছনে ফিরে তাকিয়ে সেই চেনা হাসিটা দিল। অদ্ভুত মেয়ে একটা। আমি কাগজটা খুললাম না, ব্যাগে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলাম। রাতে পড়তে বসে হঠাৎ কাগজটার কথা মনে পড়ল। বইয়ের ভেতর থেকে বের করে খুলতেই ছোট ছোট অক্ষরে লেখা, আপনি যতই দূরে থাকার চেষ্টা করেন, আপনার চোখ কিন্তু আমাকে ধরিয়ে দেয়। নিচে একটা ছোট্ট স্মাইলে আঁকা। আমি অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেললাম। এরপর থেকে নীলার নতুন অভ্যাস হয়ে গেল মাঝে মাঝে ছোট ছোট চিরকুট দিয়ে যাওয়া। কখনো লিখে, আজকে নীল শার্টে আপনাকে অনেক সুন্দর লাগছে। কখনো, আজকে 3 বার আমার দিকে তাকিয়েছেন, আমি কিন্তু হিসাব রাখি। আবার কখনো শুধু একটা লাইন, রাগী মানুষদের মন নাকি সবচেয়ে নরম হয়। প্রথম প্রথম বিরক্ত লাগলেও ধীরে ধীরে ব্যাপারগুলো অদ্ভুতভাবে ভালো লাগতে শুরু করলো, যদিও সেটা আমি নিজেও স্বীকার করতে চাইতাম না। একদিন বিকেলে লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সবাই ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগ থেকে ফোন বের করতেই হঠাৎ মাথার ওপর ছাতা এসে থামল। পাশে তাকিয়ে দেখি নীলা। চলুন। কোথায়? বাইরে। আমি অবাক হয়ে বললাম, দেখছো না বৃষ্টি হচ্ছে? তো তো মানে ভিজে যাব। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, এত ভয় নিয়ে মানুষ বাঁচে কিভাবে? বলে ছাতাটা আমার দিকে একটু বাড়িয়ে দিল। আমি বাধ্য হয়ে পাশে হাঁটতে শুরু করলাম। বৃষ্টির ফোঁটাগুলো ছাতার চারপাশ দিয়ে এসে দুজনের গায়ে লাগছিল। চারপাশে অদ্ভুত একটা শান্ত পরিবেশ। হাঁটতে হাঁটতে নীলা হঠাৎ বলল, জানেন আজকে আমার খুব ভালো লাগছে। কেন? কারণ প্রথমবার আপনি নিজে থেকে আমাকে এড়িয়ে যাননি। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে কথাটা মিথ্যা না। আগে হলে আমি নিশ্চয়ই অন্যদিকে চলে যেতাম, কিন্তু আজ কেন যেন ইচ্ছে করছিল না। নীলাভ ধীরে ধীরে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। কি? আমি যদি হঠাৎ একদিন আর আপনার সামনে না আসি, তখন কি আমাকে খুঁজবেন? আমি সাথে সাথে উত্তর দিলাম, না। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, মিথ্যা বললেন। আমি ভ্রুকুচকে তাকালাম। তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে? নীলা এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আপনি যতটা মুখে কঠিন, মনটা ততটা না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। মেয়েটা কি সত্যি আমাকে এতটা বুঝে ফেলেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে ছোট্ট একটা পানির গর্ত পড়ে গেল। নীলা সেটা খেয়াল না করেই পা দিতে যাচ্ছিল। আমি দ্রুত ওর হাত ধরে নিজের দিকে টেনে নিলাম। মুহূর্তের জন্য দুজনেই থেমে গেলাম। নীলাভ বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তখনও ওর হাতটা ধরে আছি। চারপাশের বৃষ্টির শব্দটা যেন আচমকা অনেক ধীর হয়ে গেল। নীলাভ ধীরে ধীরে বলল, এই প্রথম আপনি নিজে থেকে আমার হাত ধরলেন। আমি দ্রুত হাত ছেড়ে দিলাম। সামনে পানি ছিল, না ধরলে পড়ে যেতে, তাই। নীলা ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করল। বুঝেছি। কি বুঝেছ? নীলা একটু ঝুঁকে ফিসফিস করে বলল, অসম্ভব জিনিসটা ধীরে ধীরে সম্ভব হচ্ছে। নীলার কথাটা শুনে আমি কিছু বললাম না, শুধু সামনে তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। মেয়েটা এমনভাবে কথা বলে যেন আমার বুকের ভেতরের সব লুকানো অনুভূতিগুলো সে পড়ে ফেলতে পারে। বৃষ্টিটাও তখন একটু বেড়েছে।
ছাতার নিচে জায়গা কম হওয়ায় নীলা আরও একটু কাছে এসে হাঁটছিল। ওর ভেজা চুল থেকে হালকা শ্যাম্পুর গন্ধ আসছিল। কেন জানি না, ব্যাপারগুলো অস্বস্তিকর লাগার বদলে শান্ত লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ নীলা বলল, একটা কথা বলি। জিজ্ঞেস করা কি আছে, মানা করলেও তো তুমি বলবেই। নীলা হেসে ফেলল। জানেন, আপনি বাইরে থেকে যতটা রাগী দেখান, ভেতরে ঠিক ততটাই কেয়ারিং। একদম না। তাহলে একটু আগে হাত ধরলেন কেন? বললাম তো পড়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। আমি বুঝতে পারছিলাম মেয়েটা মোটেও বিশ্বাস করেনি। কিছু দূরে এসেই থেমে গেলাম। আচ্ছা এবার যাও, তোমার বাসা তো ওই দিকে। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনি কি সবসময় এমন ছিলেন? কেমন? সবাইকে দূরে দূরে রাখেন? প্রশ্নটা শুনে আমি একটু থেমে গেলাম। সত্যি বলতে আমি কখনো কাউকে খুব বেশি কাছের হতে দেইনি। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই নিজের একটা আলাদা গণ্ডি ছিল। বন্ধুবান্ধব ছিল ঠিকই, কিন্তু ব্যক্তিগত জায়গাটাতে কাউকে ঢুকতে দেয়নি। আমি শান্ত গলায় বললাম, সব মানুষ একরকম না। জানি, কিন্তু আপনার মাঝে কেমন যেন একটা একা একা ভাব আছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মেয়েটা কি সত্যি আমাকে এতটা খেয়াল করে? নীলা হঠাৎ হেসে বলল, আচ্ছা থাক, আজ আর বেশি জ্বালাবো না। অবশেষে বুদ্ধি এসেছে তাহলে। নীলা চোখ ছোট করে তাকালো। বেশি খুশি হবেন না, কাল আবার জ্বালাবো। বলেই ছাতাটা আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কেন দিচ্ছ? আপনি নিয়ে যান। আর তুমি? নীলা কাঁধ ঝাঁকালো। আমি ভিজে চলে যেতে পারবো। নাটক কম করো, একসাথে যাওয়া যাবে। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে হাসলো। জানেন, আপনি মাঝে মাঝে না বুঝেই এমন কিছু করে ফেলেন যেটা আমাকে আরো বেশি দুর্বল করে দেয়। আমি কিছু বললাম না। তারপর আবার দুজন একসাথে হাঁটতে শুরু করলাম। সেদিনের পর থেকে সব কিছু ধীরে ধীরে বদলাতে লাগলো। আমি চাইতাম না, তবুও অজান্তেই নীলাকে খুঁজতে শুরু করলাম। ক্লাসে ঢুকেই চোখ চলে যেত করিডোরের দিকে। ক্যান্টিনে গেলে আশেপাশে তাকাতাম। লাইব্রেরিতে ঢুকে অদ্ভুতভাবে আশা করতাম কোনো এক কোণে মেয়েটা বসে থাকবে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেদিন নীলা সামনে আসতো না সেদিন পুরো ক্যাম্পাসটাই কেমন ফাঁকা লাগতো। একদিন দুপুরে ভার্সিটিতে গিয়ে দেখলাম নীলা কোথাও নেই। ক্যান্টিনে না, করিডোরে না, এমনকি লাইব্রেরিতেও না। নিজেকে বোঝালাম, তাতে আমার কি? কিন্তু তারপরও অদ্ভুতভাবে মন খারাপ লাগতে শুরু করলো। রাফি সেটা খেয়াল করে বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? আমি সাথে সাথে বললাম, না তো। রাফি হাসলো। ওই জুগনাল মেয়েটা আজ আসে নাই মনে হয়। আমি বিরক্ত হয়ে তাকালাম। তুই সব কিছু বুঝিস কিভাবে? কারণ তুই নিজেও বুঝতে পারছিস না, কিন্তু তোর চোখ সব বলে দেয়। আমি আর কথা বাড়ালাম না। কিন্তু সেদিন বিকেলের দিকে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, অচেনা নাম্বার। আজকে আমাকে খুঁজেছেন? মেসেজটা দেখেই বুঝে গেলাম নীলা। আমি রিপ্লাই দিলাম না। 2 মিনিট পর আবার মেসেজ। রিপ্লাই না দিলেও চলবে, কিন্তু একটা কথা জেনে রাখুন, কেউ যখন আপনাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে তখন তাকে হুট করে না দেখলে একটু খারাপ লাগেই। আমি কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর অজান্তেই ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি চলে এলো। মেয়েটা ধীরে ধীরে সত্যি আমার জীবনের অভ্যাস হয়ে যাচ্ছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই নীলার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যেত। কখনো ইচ্ছে করে, কখনো একদম হঠাৎ। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, হঠাৎ ব্যাপারটা আসলে পুরোপুরি হঠাৎ না। মেয়েটা আমাকে সময় দিত, খেয়াল রাখত, আর সবচেয়ে বড় কথা, আমাকে বুঝতে চেষ্টা করত, যেটা এর আগে কেউ কখনো করেনি। একদিন দুপুরে ক্লাস শেষে করিডোর দিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ দেখি নীলা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা কফির কাপ। আমাকে দেখেই সামনে এগিয়ে এলো। এটা আপনার জন্য। আবার কি? কফি। তোমার কি আমাকে প্রতিদিন কিছু না কিছু দিতেই হবে? কি করব বলেন, আপনার যত্ন নিতে ভালো লাগে। এত কেয়ার করা ভালো না। কেন? মানুষ অভ্যস্ত হয়ে যায়। নীলা কয়েক সেকেন্ড চুপ করে
আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি তো চাই আপনি আমার অভ্যেস হয়ে যান। আমি আর কিছু বলতে পারলাম না। সেদিন প্রথমবারের মতো মনে হলো মেয়েটা শুধু আবেগ থেকে এসব বলছে না, ওর প্রতিটা কথার মাঝে একটা অদ্ভুত সত্যি আছে। ধীরে ধীরে আমাদের সম্পর্কটাও বদলাতে লাগলো। আগে যেখানে নীলা একা একা কথা বলতো, এখন আমি নিজেও কথা বলতাম। আগে ও সামনে এলে পালিয়ে যেতে চাইতাম, এখন না দেখলে অস্থির লাগতো। আগে ওর মেসেজের রিপ্লাই দিতাম ঘন্টাখানেক পর, এখন ফোন হাতে নিয়েই অপেক্ষা করতাম কখন ও মেসেজ দেবে। এক রাতে পড়তে বসেছিলাম, হঠাৎ ফোনে নীলার মেসেজ এলো। ঘুমিয়ে গেছেন? না। তাহলে ছাদে আসুন। আমি অবাক হয়ে ফোনের দিকে তাকালাম। আমার হাতের উপর রাখলো। ওর হাতটা ঠান্ডা ছিল, হয়তো রাতের বাতাসে, হয়তো উত্তেজনায়। আমি হাত সরালাম না, বরং এবার নিজেই ওর আঙুলগুলো শক্ত করে ধরলাম। নীলা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানেন এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? আর আমি কতদিন পালানোর চেষ্টা করেছি। এখনো পালাবেন? না, এখন মনে হচ্ছে এই পাগল মেয়েটার কাছেই থাকি। নীলা হঠাৎ হেসে ফেলল, তারপর না বুঝেই এক